আছি। আমি প্রথমে দুর্গাপুর সবাইকে সিটিতে পানি দেয় কিছু কারণ রয়েছে। আমার কথাগুলি শোনা যাচ্ছে? যা হোক, আপনাদেরকে স্বাগতম আমাদের এই প্ল্যানে আসার জন্য। আপনার সবাই বলতে আচ্ছা, আমাদের এটা হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। এখানে দুটো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আছে, একটা হচ্ছে ফেজ 1, ফেজ 2। তো ফেজ 1 এর ক্যাপাসিটি হচ্ছে 143 মিলিয়ন লিটার পার ডে। সেম ফেজ 2 ক্যাপাসিটি হচ্ছে 143 মিলিয়ন লিটার পার ডে। তার মানে 14 কোটি 30 লক্ষ লিটার ফেজ 1 থেকে আমরা চট্টগ্রাম শহরে পাঠাচ্ছি প্রতিদিন। ফেজ 2 থেকে আমরা পাঠাচ্ছি 14 কোটি 30 লক্ষ লিটার। দুটো মিলে 28 কোটি 60 লক্ষ লিটার প্রতিদিন এখান থেকে যায় চট্টগ্রাম শহরের পানি। তো এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট তো এখানে বিভিন্ন ইউনিট আছে। তার মধ্যে আমাদের প্রথম ইউনিট হচ্ছে ইনটেক স্টেশন, যেটা এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার দূরে আমাদের গোডাউনে ইনটেক স্টেশনটা অবস্থিত। তো ইনটেক স্টেশন থেকে আমরা নদীর পানিকে ওখান থেকে উৎপাদন করি কর্ণফুলী নদী থেকে। কর্ণফুলী নদী থেকে প্রথমে পানি আসে আমাদের একটা ইনটেক চ্যানেলের মাধ্যমে। ওই চ্যানেলে ফার্স্ট আমাদের আছে একটা বার স্ক্রিন। ওই বার স্ক্রিনের কাজ হচ্ছে সে এখানে যেগুলো বড় পদার্থ, যেমন এখানে কাঠি অথবা জঞ্জাল আবর্জনা, সেগুলো ফার্স্টে এখানে আটকাই দিই। তো ফার্স্টে কারণ এগুলো যদি পাম্পের ইম্পেলারে যদি চলে যায় তাহলে পাম্পের ইম্পেলারে ক্ষতি হবে। এর জন্য ফার্স্টে আমাদের একটা বার স্ক্রিন অপশন আছে, সেগুলো বড় পদার্থগুলি বড় জঞ্জালগুলি সে আটকাই দিল। এরপর পানিটা আসবে চ্যানেল হয়ে অয়েল আসবে। অয়েলে ওখানে টোটাল আমাদের আছে এখানে 6টা সাকশন বাল্ব, 6টা পাম্পের জন্য। তো 6টা পাম্পের মধ্যে অলওয়েজ আমাদের রানিং থেকে 4টা আর 2টা থেকে স্ট্যান্ড বাই। এই 4টা পাম্প রানিং এর মাধ্যমে আমরা এই প্ল্যান্টে টোটাল নিয়ে আসি 30 কোটি লিটার পার ডে। 30 কোটি লিটার পার ডে এখানে নিয়ে আসি এই ট্রিটমেন্ট প্ল্যান্টে। তো ওখানে পাম্পের 6টা পাম্প আছে, 6টা পাম্পের মধ্যে 4টা পাম্প রানিং থাকে আর 2টা পাম্প স্ট্যান্ড বাই থাকে। তো এক একটা পাম্পের ক্যাপাসিটি হচ্ছে 34 মিটার কিউব 53 মিটার কিউব পার মিনিট। 53 ফ্লো রেট 53 মিটার কিউব পার মিনিট। আর মোটরের ক্যাপাসিটি হচ্ছে 315 কিলোওয়াট। 315 কিলোওয়াট। পাম্পের হেড হচ্ছে 27 মিটার। তাহলে এখানে টোটাল 6টা পাম্প, 6টা পাম্পের মধ্যে 4টা পাম্প সবসময় রানিং থাকে, আবার 30 কোটি লিটার প্রোডাকশনের জন্য, আর 2টা পাম্প সবসময় স্ট্যান্ড বাই থাকে। এরপর ওখানে এই পাম্পগুলি পরিচালনা করার জন্য আমাদের ওখানে পাওয়ার হাউস আছে, সাবস্টেশন আছে। সাবস্টেশনের ক্যাপাসিটি হচ্ছে 33 কেভি বাই 3.3 কেভি এবং 2 এমভিএ। 33 কেভি বাই 3.3 কেভি 2 এমভিএ ক্যাপাসিটি। এটা হচ্ছে সাবস্টেশন। এই সাবস্টেশন থেকে আবার পাওয়ার ওখানে ইলেকট্রিক্যাল বিল্ডিং আছে, সুইচ গিয়ার প্যানেল আছে, ওখানে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়, ওখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে পাম্পে পাওয়ারটা যায়। তো পাম্পের ইলেকট্রিসিটিটা আমাদের এই সাবস্টেশন থেকে নেওয়া হয়েছে। এরপর ওখানে অটোমেশন অটোমেশনের জন্য আমরা ওখানে পিএলসি ইউজ করেছি। যেমন পাম্পের ফ্লো রেট কত, পাম্পের প্রেশার কত, পাম্প কত ফ্লো রেট দিচ্ছে, প্রেশার কত, কারেন্ট কত, ভোল্টেজ কত, এটা প্রতিনিয়ত আমরা মনিটরিং করি। এটা মনিটরিং করার জন্য ওখানে আমাদের একটা সিস্টেম ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে SCADA, পিএলসি এন্ড SCADA বলে এটাকে। পিএলসি মিনিং হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, আর SCADA যেটা বলে SCADA CADA সুপারভাইজারি কন্ট্রোল এন্ড ডাটা অ্যাকুইজিশন। SCADA টোটালি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড, এটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল। টোটালি আমরা এই প্যারামিটারগুলো আমরা মনিটরিং করে থাকি। পাম্পের লেভেল কত, রিভার লেভেল কত, তারপর হচ্ছে ফ্লো রেট কত, তারপর হচ্ছে প্রেশার কত, ভোল্টেজ কত, অ্যাম্পিয়ার কত, ফ্রিকোয়েন্সি কত, এগুলো আমাদের মনিটরিং করে থাকি। আচ্ছা, এইগুলো আমাদের ইনটেক স্টেশন। তাহলে ইনটেক স্টেশন আমার মূল এটা কি, ইউনিটটা কি? ইনটেক স্টেশনে 6টা পাম্প আছে। এই 6টা পাম্পের মধ্যে 4টা পাম্পের মাধ্যমে আমরা দৈনিক 30 কোটি লিটার পানি র ওয়াটার, যেটাকে বলে অপরিশোধিত পানি, আমরা এখানে নিয়ে আসি, যেটা আমরা ট্রিটমেন্ট করব। এরপর 2টা থেকে স্ট্যান্ড বাই। এভাবে আমরা পর্যায়ক্রমিক চালু করি বাই রোটেশনে, ছোট 4টা দল থেকে।
এরপর আসে আমরা ডাব্লিউটিতে চলে আসি, ইন্টিগ্রেশন শেষ, পানি এখানে চলে আসলো। তো এখানে ফার্স্টে কোন জায়গা আসবে? ফার্স্ট হচ্ছে আমার প্রি সেডিমেন্টেশন বেসিন। এখানে প্রথম ইউনিটটা হচ্ছে প্রি সেডিমেন্টেশন বেসিন। প্রি সেডিমেন্টেশন বেসিনে পানিটা এখানে আসবে, এখানে আসার পর স্টে করবে। তো এখানে তুলনামূলকভাবে যেগুলি ভারী কাদামাটি পাথর এগুলি সব এখানে সেটেল হয়ে যাবে ন্যাচারালি এখানে সেটেল হবে। আর যেগুলি পানির সাথে যেগুলি অদ্রবীভূত, যেগুলি পানিতে হবে না, সেটেল হবে না, এই পানিটা চলে আসবে সরাসরি রিসিভিং ওয়েতে, যেখানে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করবো। কেমিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে যাবো। এর আগে হচ্ছে আমার কি ফিজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, সেটা হচ্ছে কি এখানে ন্যাচারালি সেটেল ডাউন হবে যেগুলি ভারী কাদামাটি যেগুলি। তো এখানে বেসিনের যে যেটা রিটেনশন টাইম, এটা হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট রিটেনশন টাইম বেসিনের। মানে পানিটা ইনলেটে আসলো এবং আউটলেটে চলে আসলো। এর মধ্যে যে ট্রাভেলিং টাইমটা, পানি ইনলেট টু আউটলেট পানির যে ট্রাভেলিং টাইম, এটা হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট। এটাকে বলে রিটেনশন টাইম। এরপর বেসিন আসলো, বেসিন থেকে পানিটা যেটা আমরা ফিজিক্যালি রিমুভ করতে পারতেছি না টার্বিডিটি, সেটা আমরা এখন কেমিক্যাল প্রসেসের দিকে যাব। কোথায়? রিসিভিং ওয়েলে। রিসিভিং ওয়েলে আসবে পানিটা আসার পর এখানে আমরা কি করি? লাইম ইউজ করি। এখানে আমরা লাইম ইউজ করি। এরপর হচ্ছে আমরা মিক্সিং চাম্বারে পানিটা চলে আসবে, এখানে আমরা ক্লোরিন ইউজ করি। তো ক্লোরিন সাধারণত আমরা দুইভাবে ইউজ করে থাকি, একটা হচ্ছে প্রি ক্লোরিনেশন, একটা হচ্ছে পোস্ট ক্লোরিনেশন। প্রি ক্লোরিনেশনটা সাধারণত আমরা বেশিরভাগ ইউজ করি শীতকালে। তো শীতকালে কেন ইউজ করি? কারণ শীতকালে আমরা দেখি নদীর পানিতে অ্যালজি বেশি, শ্যাওলা যেটা বলি, পুকুরের পানিতে আমরা যে সবুজ পানি দেখি। তো এখানে আমাদের এই সবুজ পানিটা যদি আমরা দূর করতে না পারি, তাহলে আমাদের ফিল্টার ব্লক করে ফেলবে। এই জন্য আমরা কি করি? প্রি ক্লোরিনেশন চালু করে দিই, যাতে সে অ্যালজিকে কিল করতে পারে। এরপর হচ্ছে লাইমটা দিই। লাইম দেওয়ার পর দুটোটা মিক্স হয়ে এই পানিটা, এই কেমিক্যাল দুটো মিক্স হয়ে পানির সাথে সরাসরি মিক্সিং চেম্বারে চলে আসবে। মিক্সিং চেম্বারে আমরা সাধারণত অ্যালার্ম দিয়ে থাকি, যেটা মূল উপাদান ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য। অ্যালার্ম ইউজ করা হয় এখানে। তো অ্যালার্ম ইউজ করার পর এখানে এরপর যাবে ফ্লোকুলেটরে। ফ্লোকুলেটরে এখানে কি করে আপনার এই ফ্লক ফর্মেশন হয়। ফ্লক ফর্মেশন হওয়ার পর এরপর চলে যাবে ক্লারিফায়ারে। ক্লারিফায়ারে এটা কি হবে? ওখানে সেটেল ডাউন হবে। পানির সাথে যে কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, ওখানে যে ফ্লক ফর্মেশনটা হচ্ছে, ওটা দানাদার পদার্থ হয়ে গেছে, ভারী হয়েছে। ওই ভারী হওয়ার কারণে সে ক্লারিফায়ারে যে ওটা সেটেল ডাউন হবে। আর লাস্টে হচ্ছে ক্লারিফায়ার। ক্লারিফায়ারের রিটেনশন টাইম হচ্ছে 2 ঘন্টা 36 মিনিট। ক্লারিফায়ার 2 ঘন্টা 36 মিনিট, মানে পানিটা ইনলেটে ঢুকলো এবং আউটলেটে বের হতে যে সময়টা লাগে 2 ঘন্টা 36 মিনিট। এরপর ক্লারিফায়ারে যে স্লাগগুলি জমা হয় কেমিক্যাল ট্রিটমেন্টের পরে, এই স্লাগগুলি কোথায় যায়? এখানে আমাদের এখানে টোটাল 8টা ক্লারিফায়ার আছে। টোটাল হচ্ছে 8টা ক্লারিফায়ার। প্রত্যেকটা ক্লারিফায়ারে কারেস্কেপার বলে, স্লাস কালেক্টর বলে এটাকে কারেস্কেপার। এই কারেস্কেপারটা পর্যায়ক্রমিক। সে কি করবে? ওখানে দুটো কারেস্কেপার, প্রত্যেকটা ক্লারিফায়ারে দুটো কারেস্কেপার আছে। কারেস্কেপার একটা যদি অ্যাডভান্স দেয়, আরেকটা চলে আসবে রিভার্সে। তো সে কি করে? ওই যে ময়লাগুলো এখানে সেটেল হয়, ওই অ্যাডভান্স রিভার্সে যখন আসে, সে যখন ময়লাগুলি টেনে নিয়ে আসে, যেগুলি নিচে জমা হয়ে থাকে। ওইটা আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন, আমাদের একটা ডাউন করা আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো সে ময়লাগুলি সব নিয়ে এসে এখানে স্লাজ হপার থাকে। স্লাজ হপারে সে ময়লাগুলি পড়ে। এরপর এই স্লাজ হপারে 4টা ভালভ আছে, এটাকে বলে ডিসলাজ ভালভ। এই ডিসলাজ ভালভ আমরা পর্যায়ক্রমিকভাবে প্রতিদিন ডেইলি আমরা 4 বার অপারেশন করি, 4 বার খুলি। সে এখানে এসে স্লাজ জ্বলতে থাকে। ওই ডিসলাজ ভালভগুলি আমরা প্রতিদিনই 4 বার অপারেশন করি। দ্যাট মিন্স ওপেন করি, ওপেন করার পর 10 থেকে 15 মিনিট আমরা কি করি? ডিসচার্জ করতে থাকি স্লাজগুলি, এরপর আবার ক্লোজ করে দিই। এই প্রক্রিয়াটা আমরা প্রতিদিন 4 বার করে থাকি, যেটাকে বলে ডিসলাজিং। এটা তো ঠিক আছে। এই ডিসলাজটা কোথায় হচ্ছে? আমাদের এখানে স্লাজ ট্রিটমেন্ট প্রসেস আছে, যেটা হচ্ছে স্লাজ রিসিভিং ট্যাঙ্ক। স্লাজ রিসিভিং ট্যাঙ্কে যাচ্ছে এই স্লাজগুলি। এটা তো আমরা বাইরে ফেলতে পারবো না, এই স্লাজগুলিকে আবার ট্রিটমেন্ট করতে হবে। তো এটা আমাদের আরেকটা ইউনিট আছে স্লাজ রিসিভিং ট্যাঙ্ক, ওখানে যাচ্ছে। আচ্ছা, এরপর গেছি ক্লারিফায়ার। আমাদের শেষ ক্লারিফায়ারের আউটলুক হচ্ছে ওভারফ্লো ট্রাপ। ওভারফ্লো ট্রাপ হচ্ছে এমন হচ্ছে একটা স্ট্রাকচার, এটা জাস্ট একটা চ্যানেলের মতো। জাস্ট ওই চ্যানেলটা এমন ভাবে করা হয়েছে, জাস্ট পানির উপরিভাগের পানিটা যেন ওই চ্যানেলে প্রবেশ করে। তো পানির উপরিভাগের পানিটা অনেক পরিষ্কার হয়ে যায় ক্লারিফায়ার আউটলেটে। তো আমরা ওভারফ্লো ট্রাপের মাধ্যমে পানিটা সংগ্রহ করি। সংগ্রহ করার পর এরপর আমরা ফিল্টারে নিয়ে আসি। তো ফিল্টারে হচ্ছে এখানে স্যান্ড এবং গ্রাভেল, এই দুটো লেয়ার ছাড়া আর কোনো কিছু নেই। এখানে স্যান্ডেল লেয়ার হচ্ছে, নিচে হচ্ছে পাথরের লেয়ার, উপরে হচ্ছে স্যান্ডেল লেয়ার। তো পাথরে এখানে আবার 4টা সাইজ ইউজ করা হয়েছে আমাদের এখানে। এখানে হচ্ছে 2 থেকে 5 mm, 2 mm থেকে 5 mm একটা সাইজ ইউজ করা হয়েছে। এরপরটা ইউজ করা হয়েছে 5 থেকে 9, 5 mm থেকে 9 mm। এরপরটা ইউজ করা হয়েছে 9 mm থেকে 16 mm। এরপরটা হচ্ছে 16 mm থেকে 25 mm। টোটাল 4টা লেয়ার এখানে পাথর ইউজ করা হয়েছে। এরপর ইউজ করা হয়েছে এর উপর হচ্ছে বালি।
এরপর ফিল্টারে ক্লারিফাইড আউটলেট থেকে যে পানিটা ফিল্টার আসলো ওই ফিল্টারে এই আমার স্যান্ড এবং গ্রাভেল এই দুটা ভেদ করে পানিটা পরিশোধিত হয়ে আমার চলে যাচ্ছে সোজাসুজি রিসিভিং ট্যাঙ্কে রিজার্ভার যেখানে আমরা পানি জমা রাখি। তো তার মধ্যে রিজার্ভারে যাওয়ার আগে আমাদের ফিল্টারের শেষ পয়েন্টে একটা ক্লোরিন কন্টাক্ট চেম্বার আছে, যেটা আমি কিছুক্ষণ আগে বলছি পোস্ট ক্লোরিনেশন, এটাকে বলছিলাম। হ্যাঁ, এই পোস্ট ক্লোরিনেশন আমরা ক্লোরিন দিয়ে থাকি কেন? আমরা জীবাণুমুক্ত করার জন্য পানিটা 100%। তো ক্লোরিনটা এখানে দেওয়া হয় ক্লোরিন কন্টাক্ট চেম্বারে, দেওয়ার পর আমরা সরাসরি রিজার্ভারে পানিটা চলে যায়। এরপর রিজার্ভারে পানিটা জমা হয়। রিজার্ভারে পানিটা যখন ওখানে আছে আমাদের ট্রান্সমিশন পাম্প 5টা, টোটাল 5টা ট্রান্সমিশন পাম্প আছে। এই ট্রান্সমিশন পাম্প 5টার মধ্যে 3টা সবসময় চালু থাকে আর 2টা থাকে স্ট্যান্ড বাই। এবং এই পাম্পের ক্যাপাসিটি হচ্ছে 34 মিটার কিউব পার মিনিট, এটা হচ্ছে ফ্লো রেট, এবং হেড হচ্ছে 81 মিটার। পাম্পের মোটর ক্যাপাসিটি হচ্ছে 630 কিলোওয়াট। তো এই পাম্পিং এর মাধ্যমে প্রতিদিন 3টা পাম্প আমাদের চালু থাকে, চলমান থাকে। এই 3টা পাম্পের মাধ্যমে প্রতিদিন আমাদের এই প্ল্যান্টে ফেজ 1 থেকে এবং ফেজ 2 থেকে 28 কোটি লিটার শহরে চলে যায়। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের এই যে আমরা কেমিক্যাল যে মিক্স করতেছি, এরপর সাইড ইউনিটগুলো আমি বলি। এটা হচ্ছে আমাদের মেইন প্রসেস। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রেশন, এরপর হচ্ছে প্রি সেডিমেন্টেশন বেসিন, এরপর হচ্ছে রিসিভিং অয়েল, এরপর হচ্ছে মিক্সিং চেম্বার, এরপর হচ্ছে ফ্লোকুলেটর, এরপর হচ্ছে ক্লারিফায়ার, ফিল্টার পর ক্লোরিন কন্টাক্ট চেম্বার, এরপর হচ্ছে রিজার্ভার। এটা হচ্ছে আমার ফাইনাল স্টেজ রিজার্ভার। এই রিজার্ভার থেকে আমরা 3টা পাম্পিং এর মাধ্যমে চট্টগ্রাম শহরে প্রতিদিন এই 2 প্ল্যান্ট থেকে 28 কোটি লিটার পানি যায়। এখন অক্সিলারি যেগুলো ইউনিট আছে, এটা হচ্ছে কেমিক্যাল বিল্ডিং। আমরা যে ইয়েতে দিচ্ছি, যে রিসিভিং অয়েলে লাইন দিচ্ছি, তারপর হচ্ছে পলিমার দিচ্ছি, অ্যালার্ম দিচ্ছি, এগুলো আসতেছে এই কেমিক্যাল বিল্ডিং থেকে। কেমিক্যাল বিল্ডিং থেকে আমরা কি করি, অ্যালার্মটা ওখানে অ্যালার্ম ট্যাঙ্ক আছে, অ্যালার্ম ট্যাঙ্কটা আমরা ম্যানুয়ালি আমরা ওখানে মিক্স করি পানির সাথে। ওখান থেকে পাম্পিং এর মাধ্যমে আমরা সরাসরি ইয়েতে পাঠাই মিক্সিং চেম্বারে, সরাসরি আমরা ওখান থেকে পাম্পিং এর মাধ্যমে পাঠাই। এরপর লাইনটা তদ্রুপ সেম, লাইনের ওখানে ট্যাঙ্ক আছে, লাইনটা আমরা ম্যানুয়ালি পানির সাথে মিক্সিং করি। মিক্সিং করার পর যে সলিউশনটা হয় ওই সলিউশন আমরা কি করি, ইয়েতে রিসিভিং করে পাঠাই পাম্পিং এর মাধ্যমে। এবং ডোজিংটা সেট করে আমাদের ল্যাব থেকে সেট করা হয় কত পরিমাণ ডোজিং সেট করতে হবে। এটা ডিপেন্ডস অন টার্গেটির উপরে অথবা এলজির উপরে কত ক্লোরিন সেট করতে হবে, এটা আমাদের কেমিস্ট্রি বলে দেয় সবকিছু ল্যাব থেকে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লোরিনটা আমরা সরাসরি দিতে পারি না। আমাদের জন্য একটা ক্লোরিন বিল্ডিং আছে, একটা ফ্যাসিলিটি, ওখানে আমরা ক্লোরিন এবং পানির সাথে মিক্স করে সলিউশন তৈরি করে এখানে ক্লোরিন দিই। ক্লোরিনটা আমরা দিই কোথায়, প্রি ক্লোরিনেশন এবং পোস্ট ক্লোরিনেশন, এই দুটোই। আর একটা হচ্ছে পলিমার আমরা সবসময় ইউজ করি না। যখন বেশি হাই টার্গেটিটি থাকে তখন আমরা অ্যালার্মের জন্য একটা কোয়াগুলেন্ট এড হিসেবে কাজ করে। কোয়াগুলেন্ট এড হিসেবে মেন কোয়াগুলেন্টটা হচ্ছে অ্যালার্ম, এখানে মূল উপাদান। তো পলিমারটা আমরা ইউজ করলে সে এড হিসেবে কাজ করবে, তখন সে কি করে ফ্লক ফর্মেশনটাকে আরো বড় করে, চেইন রিঅ্যাকশনের মতো। তো ফ্লকটা আরো বড় হয়, তখন ইজিলি সে সেটেল হয়, পানিটা কি টার্গেট মুক্ত হয় দ্রুত। আচ্ছা, এগুলি হলো আমার প্রসেস। আবার এখানে আমাদের একটা সাবস্টেশন আছে, ইলেকট্রিক্যাল সাবস্টেশন, এটাও সেম ক্যাপাসিটি বাট ডিফারেন্ট হচ্ছে। এটা হচ্ছে ইনটেক হচ্ছে 2 MVA, এটা হচ্ছে 3.5 MVA। আর ভোল্টেজ সেট 33 kV বাই 3.3 kV। আর টোটাল এখানে প্রসেসটা মনিটরিং করার জন্য আমার এখানে সেম ইনটেকের মধ্যে এখানে অটোমেশন সিস্টেম আছে, যেখানে আমরা PL7 SCADA ইউজ করেছি। এখানে টোটাল আমরা অ্যালার্ম ফ্লো কত যাচ্ছে, ক্লোরিন কত যাচ্ছে, পাম্পের প্রেসার কত, তারপর হচ্ছে পাম্পের ফ্লো রেট কত, ভোল্টেজ কত, আবার বিদ্যুৎ থেকে আমরা যে পাওয়ারটা নিয়েছিলাম ওই পাওয়ারে বর্তমানে ভোল্টেজ কত আছে, ফিটিংস কত, ইলেকট্রিক্যাল যত প্যারামিটার আছে সবকিছু আমরা এখান থেকে মনিটরিং করতে পারি। তদ্রুপ আমরা এখান থেকে কন্ট্রোল রুম থেকে আমরা আবার কন্ট্রোল করতে পারি। আমাদের এখানে কন্ট্রোল রুম আছে, ওই কন্ট্রোল রুম থেকে আমরা পুরো প্রসেসটাকে মনিটরিং করতে পারি, আবার কন্ট্রোলও করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেম। এখানে এই পুরো সিস্টেমটাই প্রসেস অটোমেশন বলে থাকে, PL7 SCADAর মাধ্যমে এটা সংযোগ করা হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। আর বাকি প্রসেস ওভারঅল আরো প্রসেস সম্পর্কে ডিপলি আমাদের কেমিস্ট্রি আছে, উনি আপনাদেরকে বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। তো আমি আরেকটু বলবো আর কি, ওইখানে যদি বলে যে বাসা কীভাবে ট্রিটমেন্ট করে, আমরা সরাসরি বলতে পারি যে এটা আমরা এখানে আমরা কাদা বালিটা দূর করি, এটা জীবাণু সহজ ভাষা যে আমরা নদীর পানিতে কাদা বালি দূর করি এবং জীবাণুমুক্ত করা হয়। কারণ নদীর পানিতে যদি কোনো ক্ষতিকর কেমিক্যাল কিংবা যদি স্যালাইনাইড লবণ বেড়ে যায় তখন কিন্তু ওইটা ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু এটা না। আমাদের কোনো কারণে নদীতে পানিতে লবণ বা কোনো ক্ষতিকর
কেমিক্যাল আসে সেটা দূর করার প্ল্যান কিন্তু না, ঠিক আছে। এই জন্য এটা অনলি টার্গেটই রিমুভ করবে এবং জীবাণুমুক্ত করবে, ঠিক আছে। তো আমরা এখানে টার্গেটই রিমুভ করি। আমরা যদি বলি যে কী কী প্রসেস এখানে করি, প্রসেসগুলো কী কী, আমি যদি বলতে পারি যে কী প্রসেস এখানে ওয়াটার ট্রিটমেন্টটা করি, আমরা বলবো সেডিমেন্টেশন করি, এখানে কোয়াগুলেশন করি, প্রোগ্রেশন করি, ফিল্টারেশন করি, ক্লোরিনেশন করি, এগুলো হলো প্রসেস, ঠিক আছে। এখানে প্রসেস দুইটা, আমরা একটা হলো ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, একটা হলো স্লাশ ট্রিটমেন্ট প্রসেস, ঠিক আছে। উনি বললো যে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা ওয়েস্টেজ মানে স্লাশগুলো কালেক্ট করি, সেটা আবার আমাদের আলাদা ইউনিট আছে স্লাশ ট্রিটমেন্ট প্রসেস, ওখানে যায়, ঠিক আছে। তো আমি সংক্ষেপে আবার একটু বলি। তো প্রথম হলো আমাদের যে প্রসেসটা সেডিমেন্টেশন, ইনটেক থেকে আমরা পানি প্রথমে আমাদের পিএইচডিতে আসে, সেডিমেন্টেশন বেসিক, ঠিক আছে। এখানে এসে যে মোটামুটি স্বাভাবিক আমরা বাসা বাড়িতেও যদি কোনো ময়লা পানি বালতিতে রাখা হয়, কিছুক্ষণ পর কি দেখা যায়, ময়লাগুলো জমে যায়, ঠিক আছে। সেম প্রসেস, এখানে একটা ডিটেনশন টাইম দেওয়া আছে যে এত টাইম পর্যন্ত পানিগুলো পিএইচডিতে স্টে করবে। তো ওই সময়ের মধ্যে মোটামুটি যতটুক সেটেল ডাউন হয়, হ্যাঁ, সাধারণত আমরা দেখি যদি আমাদের একটা প্রভিশন আছে, আমরা পিএইচডিতেও আমরা কেমিক্যাল দিতে পারি, হ্যাঁ, উইদাউট কেমিক্যাল টার্গেটি 20 থেকে 30% টার্গেটি ডাউন হবে পিএইচডিতে, ঠিক আছে, কেমিক্যাল ছাড়। আর যদি আমরা পিএইচডিতেও কেমিক্যাল দিই দেখা যাবে যে 70-80% ডাউন হবে সাধারণত যে টার্গেটে আসে, তাহলে আমরা পিএইচডিতে 20 থেকে 30% টার্গেটি ডাউন করি। যেগুলো ডাউন হবে না সেগুলোকে আমরা দূর করে কোয়াগুলেন্টের মাধ্যমে ডাউন করা, মানে আমাদের মূল কথা আমরা ফিল্টারের আগেই 95 থেকে 98% টার্গেটি ডাউন হবে, ঠিক আছে। সো পিএইচডিতে মোটামুটি আমাদের 10 থেকে 20% টার্গেটি ডাউন হয়ে যায়। এরপর আমরা আমাদের পানিটা রিসিভিং ওয়েল আসে, ঠিক আছে। তো রিসিভিং ওয়েল থেকে ওখানে আমাদের র্যাপিড কেমিক্যাল মিক্সচার চেম্বার আছে, ওখানে আমরা কি পরিমাণ ডোজ করা হবে ওটা ডিপেন্ড করবে কি পরিমাণ কাদা বাইরে আসবে, ঠিক আছে। টার্গেটের সাথে অ্যালার্ম ডোজিংয়ের একটা, কারণ অ্যালার্মটা এমন একটা কোয়াগুলেন্ট, অ্যালুমিনিয়াম সালফেট 18 মলিকুল ওয়াটার, হয়তো পড়ে থাকলে জানবো। তো কোয়াগুলেন্ট একটা অ্যাসিডিক সল্ট, এটাকে আমরা বলবো অ্যাসিডিক সল্ট। এটা যখন আমরা দিব সেটা পিএইচটা ডাউন করবে, পিএইচ খুব গুরুত্বপূর্ণ একটা, এখানে একটা পিএইচটা যদি মেনটেন না করা হয় অ্যালার্মটা কাজ করবে না। অবশ্যই পিএইচের রেঞ্জ 6.5 থেকে 8.5 এর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমরা যখন হাই টার্গেটি আমাদের অ্যালার্ম ডোজিং রেট অনেক বেশি, তখন দেখা যায় যে হয়তো এখন আমি মিক্সচার করতেছি মাত্র 8% 9% অ্যালার্ম সলিউশন, কিন্তু একটা সময় হয়তো 35% অ্যালার্ম সলিউশন দিব, যখন টার্গেট অনেক বেশি থাকবে সাধারণত বর্ষাকালে। তখন দেখা যায় যে যেহেতু এটা অ্যাসিডিক সল্ট, পিএইচটা অনেক ডাউন হয়ে যায়, আর কোনো কারণে পিএইচ যদি 6 এর নিচে নেমে যায় তখন দেখা যাবে অ্যালার্ম আর কোনো কাজ করবে না, জিরো, পানি যেরকম ঘোলাই থাকবে। সো অবশ্যই পিএইচটা আমাকে বাড়াইতে হবে। এই জন্য আমরা পিএইচ অ্যাডজাস্ট করার জন্য লাইন, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমরা মেজার করি অ্যালকালিনিটি, হয়তো ধারণা থাকলেও থাকতে পারে না। সহজ কথা যদি বলি যে গড গিফটেড র ওয়াটারে যে বেসিক কম্পাউন্ডগুলো থাকে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, যেগুলো পিএইচটাকে নিউট্রালাইজ করার ক্ষমতা রাখে, সেগুলোকে আমরা অ্যালকালিনিটি বলি। এই অ্যালকালিনিটিও খুব ইম্পর্টেন্ট একটা আমাদের ওয়াটার ট্রিটমেন্টের জন্য, কারণ এই অ্যালকালিনিটি যদি নীল হয়, সাপোজ আমাদের মিনিমাম 30 অ্যালকালিনিটি থাকতে হবে র ওয়াটার, যদি না থাকে সাপোজ অ্যালকালিনিটি নাই, জিরো, কোনো ট্রিটমেন্ট হবে না, অ্যালার্ম কোনো কাজ করতে পারবে না। কারণ আমি যদি কেমিক্যাল রিয়েকশনটা দেখাই, সাধারণত পানিতে যে ক্যালসিয়াম কার্বনেট বা বাইকার্বনেট থাকে, এইটাই মূলত অ্যালুমিনিয়াম সালফেটের সাথে রিয়েকশন করে, যেটাকে আমরা ফ্লোক বলি, অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। তো অ্যালকালিনিটি যদি না থাকে পানির মধ্যে, বেসিক কিছু বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট যদি না থাকে, তাহলে অ্যালার্ম কোনো কাজ করবে না, এফিসিয়েন্সি জিরো হয়ে যাবে। তো এটার জন্য আমাদের যদি এরকম কম সিচুয়েশন হয় তখন আমাদের লাইন অবশ্যই অ্যাড করতে হবে। তো অ্যালকালিনিটি জিরো থাকলেও লাইন অ্যাড করতে হবে। আবার যখন আমাদের টার্গেট হাই থাকবে, অ্যালার্ম ডোজিং রেট বেশি থাকবে, তখনও আমাদের লাইন দিতে হবে। লাইন একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা অ্যালার্মও কন্টিনিউয়াসলি যোগ করি, লাইনও আমাদের কন্টিনিউয়াসলি যোগ করতে হবে, পিএইচটা যাতে ঠিক থাকে অবশ্যই। তো প্রপার ডোজিং সবসময় আমাদের অ্যালার্ম ডোজিংটা যদি প্রপার না হয় টার্গেট অনুসারে, তাহলে পানিটা পরিষ্কার হবে না। বেশি ডোজ করলেও পরিষ্কার হবে না, কম ডোজ করলে তো হবেই। সো
সো এটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং করতেই হবে এবং এটার সাথে যেটা সামঞ্জস্য আছে পিএইচ অ্যালকালাইন এগুলোও ঠিক রাখতে হবে। তো এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা হয়, সবসময় মনিটর করা হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় চেক করা হয়, কারণ নদীর টার্গেট কিন্তু স্কেল না, এক সময় বেশি এক সময় কম, খুব দ্রুত চেঞ্জ হয়। তো ওইটা আমাদের সবসময় মনিটরে রাখতে হয় যে পানির টার্গেটই কেমন আসছে, আমাদের ডোজিং কত যাচ্ছে এবং ডোজিংটা সঠিকভাবে হচ্ছে কিনা এটাও ফিজিক্যালি আমাদের দেখতে হয়। আমি ডোজিং সেট করলাম, হয়তো ফিজিক্যালি সেটা কাজ করতেছে না, তখন আমাদের সাইটে যায় সেটা দেখতে হয় যে ফ্লো ফর্মেশন ঠিক আছে কিনা, পানিটা ক্লিন হচ্ছে কিনা, ক্লারিফায়ারের টার্বিডিটি ডাউন হয়েছে কিনা 100%, ঠিক আছে, 95% প্লাস ডাউন হয়েছে কিনা, এটা আমাদের সবসময় চেক করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কন্টিনিউয়াসলি প্রসেস, যে আমাদের ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে আছে সবসময় ফিল্ডে যায়, দেখতে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে, আমিও ফিল্ডে যাচ্ছি, এটা আমাদের কন্টিনিউয়াসলি আমরা দেখি, চেক করি সব কিছু। তো আমরা এইভাবে আমরা কেমিক্যাল ডোজিংটা আমাদের নির্ণয় করতে হয়। আমাদের ল্যাবরেটরিতে আমরা যদি যাই আমরা দেখবো চাপ টেস্ট, এটার মাধ্যমে আমরা কেমিক্যাল ডোজিংটা সেট করি, মানে একটা মিনি ট্রিটমেন্ট বলতে পারি, যে আমরা 1 লিটার স্যাম্পল নিয়ে বিভিন্ন ডোজের অ্যালার্ম ডোজ করি ওখানে, ওখান থেকে আমরা ফাইন্ড আউট করি যে কোন ডোজিংটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওইটা অনুসারে অ্যালার্ম কনসেন্ট্রেশন প্রস্তুত করা হয়, ওই অনুসারে কত পার্সেন্ট অ্যালার্ম প্রস্তুত করা হবে টাইমিং অনুসারে। তারপরে ওখানে আমাদের অ্যালার্ম মিটারিং পাম্পের ফ্লো আছে, হ্যাঁ, কত ফ্লো রাখলে ওই ডোজিংটা মিট করবে, ওইটা সম্পূর্ণ ল্যাব থেকে ওটা করা হয়, ঠিক আছে। মানে আমার আন্ডারে যারা আছে তারাই করে, আমিও দেখি, তারা এসে আমাকে রিপোর্ট দেয়, এভাবেই করা হয়। কী পরিমাণ অ্যালার্ম ফ্লো থাকলে আমাদের জাত টেস্টের যে ডোজিংটা পাইছি আমরা প্র্যাকটিক্যালি ওই ডোজিংটার সাথে মিলবে, ঠিক আছে। তো এইভাবে কোয়াগুলেন্ট, আর কোয়াগুলেন্ট হলো এখানে আমরা কোয়াগুলেন্ট কোনো আমরা যেটা কেমিক্যাল ইউজ করি, কোয়াগুলেন্ট আমি বললাম অ্যালুমিনিয়াম সালফেট, একটি ওয়াটার, এবং আমরা পিএইচ অ্যাডজাস্টের জন্য লাইম ইউজ করি, আর আমরা অন্য বসে পলিমার ইউজ করি এখানে। এটাকে বলা হয় কোয়াগুলেন্ট 8, মানে এটা জাস্ট একা কোনো কোয়াগুলেন্ট না, কিন্তু কোয়াগুলেন্টের উপস্থিতিতে কোয়াগুলেন্টের এফিসিয়েন্সিটা বাড়ায়, এটাকে আমরা বলি কোয়াগুলেন্ট 8, পলি একটা অ্যালামাইড, যেটাকে আমরা সংক্ষেপে পলিমার বলি, ঠিক আছে। শোনা যাচ্ছে আমার কথা? তো আমরা এখানে আমরা পিএইচ অ্যাডজাস্ট করার জন্য লাইন দেওয়া হয়, এরপরে টার্গেট অনুসারে অ্যাপ্রোপ্রিয়েট ডোজিং অ্যালার্ম দেওয়া হয় এবং অ্যালার্মের এফিসিয়েন্সি বাড়ার জন্য পরিমাণ দেওয়া হয়, ঠিক আছে। পলি একটা অ্যালার্ম কোয়াগুলেন্ট 8 হিসেবে কাজ করে। তারপরে ফ্লো ফর্মেশন হয়। আমি আগেও বললাম যে ওয়াটার ট্রিটমেন্টটা যদি আমি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে দেখি, অ্যালুমিনিয়াম সালফেট যখন বাইকার্বনের সাথে রিঅ্যাকশন করবে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, সেটাকে ফ্লোক বলি আমরা, যেটা দানা দানা ফ্লোক বলি না, সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড। তো এটা খুব গ্লু টাইপের। আমরা যদি মেকানিজম বলি যে সাধারণত সাসপেন্ডেড পার্টিকেলগুলোকে নেগেটিভ চার্জ ধরা হয়, এই জন্য যখন পজিটিভ চার্জ অ্যালুমিনিয়াম প্রডিউস হয় ওয়াটারে, তখন সেটা চার্জটাকে নিউট্রালাইজ করে ফেলে, আর সাসপেন্ডেড পার্টিকেলগুলো তখন যখন চার্জগুলো নিউট্রালাইজ হয় তখন মলিকুলার অ্যাট্রাকশনের কারণে সবগুলো একত্র হয়। আরও যদি ভেঙে বলতে হয় যে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড একটা গ্লু টাইপ, আঠা। এখন একটা কলমের এখানে যদি আঠা দিয়ে বালুতে দিলে কি হবে, বালুগুলো লেগে যাবে না, ওই একই কাজটা পানির মধ্যে হচ্ছে। যখনই আমরা অ্যালার্ম দিচ্ছি সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যখন উৎপন্ন হচ্ছে, হাইড্রোক্সাইড গ্লু টাইপের, সেটা কি করে সব সাসপেন্ডেড পার্টিকেলগুলোকে তাকে অধিক শোষিত করে, তাকে অধিক শোষিত করতে বড় বড় দাবায় পরিণত হয়, সেটা গ্র্যাভিটির কারণে। বোঝা গেছে আমার কথা? তো এই হলো মোটামুটি সংক্ষেপে কেমিক্যালের ভিউ থেকে কিভাবে আমরা ডাউন করি, কোয়াগুলেন্ট কিভাবে কাজ করে। তো এইভাবে অ্যালার্ম আমরা ফ্লো ফর্মেশন করি, ফ্লো নিউট্রাল আছে, ওখানে ফ্লোগুলো বড় হয়, আমরা দেখবো প্র্যাকটিক্যালি দেখবো ফ্লো যখন ফ্লো ইনলেট থেকে আউটলেটে যাবো, দেখবো ফ্লো ফর্মেশন। ইনলেটে আমরা ফ্লো কি দেখবো না, কারণ ওইখানে মাত্র কেমিক্যাল অ্যাড করা আছে, কিন্তু লাস্ট চেম্বারে যখন যাবো ফ্লো ফিল্টারে আমরা এখানে জিগজ্যাগ ওয়েতে পানিগুলো যাবে, কারণ যত সংঘর্ষ হবে পানির মধ্যে ময়লাগুলো তত অ্যাবজর্ব করার ক্ষমতা রাখবে অ্যালুমিনিয়াম ট্রাইহাইড্রোক্সাইড, এই জন্য এটা জিগজ্যাগ ওয়েতেই যাবে। আমরা এবং লাস্ট চ্যানেলে যখন যাবো ফ্লো ফিল্টার দেখবো যে ফ্লো দেখা যাচ্ছে, চাক্ষুষ দেখবো যে দাঁড়া দাঁড়া পানির মধ্যে দাঁড়া, ঠিক আছে। এই দানাগুলো সহ ক্লারিফায়ার যাবে, ক্লারিফায়ার উনি বলছেন 2.6 আওয়ার পর্যন্ত ডিটেনশন টাইম, মানে আমরা দেখবো যে ভারের কারণে ওই ময়লার দানাগুলো নিচে পড়ে যাচ্ছে, এবং আমরা ওইটা ডিপেন্ড করবে যে কী পরিমাণ সাইজ হয়েছে, সাইজ যত বেশি হবে তত দ্রুত ডাউন হয়ে যাবে। এখন অনেক সময় দেখা যায় যে
হয়তো টার্বিডিক কম, স্লাজের সাইজগুলো খুব পাতলা, তখন দেখা যায় সেটা পানির সাথে ভাসতে ভাসতে অনেকগুলো পর্যন্ত যাচ্ছে এবং লাস্ট আমরা ক্লারিফায়ার আউটলেটেও পাবো। তো ওইটার জন্য আমরা পরিমাণে ইউজ করতে হয় বেশি, যাতে আমরা কি বেশি পরিমাণে একটু ভারী না হলে কাদাগুলো ওভারফ্লো হয়ে নেক্সট স্টেপে চলে যাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা চাক্ষুষীটা দেখবো, এগুলো প্র্যাকটিক্যালি আমরা যখন ক্লারিফায়ারে যাবো তখন দেখবো যে কীভাবে দানাগুলো ফ্লোগুলো ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং পরিষ্কার পানি স্পষ্ট দেখতে পাবো যে এটা পানি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ গাইডলাইন অনুসারে 10 NTU আমরা খাদ্যে পাবো, খাবার যোগ্য পানি 10 NTU, গাইডলাইন অনুসারে 5 NTU। টার্বি সম্পর্কে হয়তো ধারণা নেই, টার্বিটা হলো কাদা বালির পরিমাপটাই, কাদা বালির পরিমাপটাই হলো টার্বি। আমরা ল্যাবরেটরিতে এটা যে ইউনিটে আমরা এটাকে দেখি সেটা হলো NTU, ন্যাফ্লোমেট্রিক টার্বিক ইউনিট। আমরা জানি যে ন্যাফ্লোমেট্রিক ওই শাখা যেখানে লাইটের স্ক্যাটারগুলো মেজার করা, ঠিক আছে? লাইটের স্ক্যাটার সাধারণত পানিতে যখন কোনো সাসপেন্ডেড পার্টিকেলস থাকে, কোনো ভিজুয়াল লাইট যখন সেখান দিয়ে পাস হওয়ার পর কি হয়, বেঁকে যাবে ওই সাসপেন্ডেড পার্টিকেলসটা। এই বাঁকার পরিমাণটা হলো ওই যে পরিমাণ সাসপেন্ডেড পার্টিকেল আছে তার সমান। এই টুলটাকে কাজে লাগায় তারা নোন স্যাম্পলের মাধ্যমে কি তারা টার্বিটি মেজার করে একটা টেলিভিশন কার্ভ ইকুয়েশন আমাদের টার্বিটি মিটারে সেট করে দেয়। সরাসরি আমরা স্যাম্পল দেওয়ার সাথে সাথে NTU ইউনিটে সেটা রেজাল্ট দেওয়া, ঠিক আছে? তো 1 NTU সমান আমরা 3.4 ppm সাসপেন্ডেড পার্টিকেল বলতে পারবো, SS, ঠিক আছে? তো আমরা ক্লারিফায়ারে মোটামুটি আমাদের 95% টার্বিটি ডাউন হবে প্লাস। আমরা ক্লারিফায়ার আউটলেটে পানি পড়ছে, আমরা সাধারণত থাকি 2 NTU বা 3 NTU, ঠিক আছে? ক্লারিফায়ার আউটলেট আমাদের ফিল্টারে যাওয়া, আমাদের ফিল্টারগুলো ওভাবে, এটা ফিল্টার আবার দুই ধরনের সাধারণত, স্লো স্যান্ড ফিল্টার, র্যাপিড স্যান্ড ফিল্টার। এটিতে আমাদের অনেক প্রোডাকশন, আমি আগেও বলছেন যে আমরা 2টা প্লান্ট থেকে 28 কোটি লিটার পার ডে আমরা প্রোডাকশন দিই। সো এটা র্যাপিড স্যান্ড ফিল্টার, এটা র্যাপিড স্যান্ড ফিল্টারটা ওয়ানলি স্যান্ডের সাইজের, যত সাইজ ছোট হবে স্লো স্যান্ড হবে। এমনও সাইজের ফিল্টার আছে যেটা ব্যাকটেরিয়াগুলো ট্র্যাপ করতে পারে, কিন্তু এখানে যে স্যান্ডের সাইজটা এখানে ব্যাকটেরিয়া ট্র্যাপ হবে না, এই জন্য আমরা কোল্ড ইউজ করি ব্যাকটেরিয়াকে মারার জন্য, ঠিক আছে? তো আফটার ফিল্টারেশন আমরা ক্লোরিন করি, আমরা জানি ক্লোরিনটা পানির সাথে মিশলে হাইপোক্লোরাইড আয়ন, যেটা খুব শক্তিশালী অক্সিডাইজ এজেন্ট, যে ব্যাকটেরিয়া সেলকে ভেঙে সেটা মেরে ফেলে সহজ, ঠিক আছে? তো মোটামুটি ওখানে ক্লোরিন কন্ট্যাক্ট জোনে 2 মিনিট থাকে, থাকার পর নেক্সট স্টেপে, ঠিক আছে? এবং ক্লিয়ার ও রিজার্ভার থেকে আমরা পানি শহরে পাঠাই। তবে কন্টিনিউয়াসলি 24 ঘন্টা রানিং প্রসেস, 24 ঘন্টায় কোনো একটু আমরা মনিটরিং থাকি কন্টিনিউয়াস, ঠিক আছে? তো আমাদের আরেকটা ইউনিট হলো স্লাশ ট্রিটমেন্ট ইউনিট। তো আমাদের 2টা প্লান্টে 3টা পয়েন্ট থেকে স্লাশগুলো আমরা ট্রিটমেন্ট কালেক্ট করি, ঠিক আছে? একটা হলো পিএইচডি আমাদের এই প্রভিশনটা আছে, পিএইচডিতেও অনেক কালাবালি চাইলে ওখান থেকেও ডিসকাসের একটা প্রভিশন আছে আমাদের, আমরা ইচ্ছা করি ওখান থেকেও আমরা কি কালাবালিটা কালেক্ট করতে পারবো। এবং সবচেয়ে বেশি যেটা 95% কালাবালি সেটেলমেন্ট হয় হচ্ছে ক্লারিফায়ার থেকে আমাদের মূল স্লাশগুলো কালেক্ট করি, স্লাশটা ক্লারিফায়ারেই থাকে। এবং ফিল্টার, প্রত্যেকটা ফিল্টার ব্যাকওয়াশের একটা ফ্যাসিলিটি আছে আমাদের, কারণ ফিল্টারগুলো কন্টিনিউসলি যখন রান হবে তখন কি ফিল্টার ময়লা জমতে শুনে একসময় ফিল্টার রেটটা কমে যাবে, ওয়াটার লেভেলটা বেড়ে যাবে ফিল্টারে, তখন আমরা ফিল্টার ব্যাকওয়াশ করতে হয়, ঠিক আছে? বাস কিছুই না, উনি বলছেন ফিল্টার বেড মিডিয়া সম্পর্কে বলছে, গ্রাফাইট এবং স্ট্যান্ড। টোটাল বেডটা হলো আমাদের 1.7 মিটার, 1 মিটার হলো স্যান্ড আর 0.7 হলো গ্রাভেলের থিকনেস বলতেছে। এবং এইটা যদি বেড মিডিয়া হয়, এটা যদি ফিল্টার মিডিয়া হয়, এখান থেকে ওয়াটার পাস হচ্ছে, ফিল্টার হচ্ছে, এখানে ময়লা জমছে, ঠিক ঠিক এখানে ময়লা জমছে। আমরা কি করি, ব্যাক ফ্লোর মাধ্যমে ময়লাগুলো লুজ করি, জাস্ট উল্টা ফ্লো দিয়ে এখানে আমরা ময়লাগুলো ড্রেন আউট করি, এটাকে আমরা ব্যাকওয়াশ করি। প্রতিদিন আমাদের প্রত্যেকটা ফিল্টার একবার ব্যাকওয়াশ করা হবে, ঠিক আছে? এটা প্র্যাকটিক্যালি আমরা যাই সাইডে আমরা দিই। তো আমরা স্লাশটা সাধারণত এই যে ব্যাকওয়াশ হচ্ছে এখান থেকে আমরা কালেক্ট করতে পারি। তো সকল 2টা প্লান্টের স্লাশগুলো আমাদের স্লাশ ট্রিটমেন্ট ইউনিট, স্লাশ রিসিভিং ট্যাঙ্ক প্রথম ইউনিট প্লাস রিসিভিং ট্যাঙ্কে যায়, ওখান থেকে আমাদের স্লাশগুলো থিকেনারে যায়।
কোথায় যায়? থিকেনার। জাস্ট থিকেন করবে। থিকেনারটা একটা সেন্ট্রিফুগাল ফোর্সে পানিটাকে সার্কুলেট করে খুব স্লোলি। তাহলে কি হবে? যেহেতু স্লাগের ডেন্সিটি বেশি, ওয়াটার ডেন্সিটি কম, দুইটা লেয়ার হয়ে যাবে। সহজ কথা, যেটা ভারী সেটা নিচের দিকে চলে যাবে, মানে স্লাগগুলো নিচের দিকে চলে যাবে এবং নিচের থেকে এই কনসেন্ট্রেটেড স্লাগটা পাম্পের মাধ্যমে স্লাগ টাইম বেড়ে দিবে। ঠিক আছে? টাইম বেড ওগুলো ওখানে একটা ফিল্টার মিডিয়া, ওখানেও একটা ফিল্টার স্যান্ড আছে, গ্রাভেল আছে। তো সাধারণত কাদাগুলো বা ওই স্লাস ডাইং বেডে যখন স্লাসগুলো দিব, পানিগুলো কি ফিল্টার হয়ে নিচ দিয়ে চলে যাবে উপরে কাদাগুলো, এবং আমরা 3 মাস 4 মাস পর পর কি ওই ডাইং বেডগুলো ম্যানুয়ালি কাদাগুলো সরাই হবে। বোঝা গেছে আমার কথা? এই মোটামুটি ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস এবং সেরাস ট্রিটমেন্ট প্রসেস। আরও কিছু যদি জানার থাকে কোয়েশ্চেন করতে পারেন। আরও কোনো কিছু যদি জানার থাকে অ্যালুমিনিয়াম সালফেট 18 বলে Al2SO4 হোল 3 18 H2O। ঠিক আছে? প্রাইস সাধারণত এটা টেন্ডার মাধ্যমে ভ্যারি করে 36 টু 45 এত টাকা 36 টু 45 টাকা পার কেজি। ভেরি করে বাজার মার্কেট পার কেজি। হ্যাঁ, এটা এই যে আমরা আসলে ইসলাস করি, আমরা ব্যাকওয়াশ করি, পানি ওয়েস্ট করি। ইসলাস করি উনি বলছেন যে 3-4 বার আমরা ইসলাস ড্রেন বাস যেগুলো সেগুলো সব খুলে দিচ্ছি, ওখান থেকে কাদা বালি সব পানিও যাচ্ছে। তো আমাদের ওয়াটার ট্রিটমেন্ট করতে ওয়েস্টেজ 2 ml হচ্ছে, এই 2 মিলি পানি আমাদের ওয়েস্ট হচ্ছে, ওটা আমরা আবার প্লাস্টিক মেরে যাচ্ছি। ঠিক আছে? পরিমাণ ঠিক আছে করে। আর কারো কোয়েশ্চেন? স্যার ওইবারটা কি পরে আবার ইউজ করবেন এটা স্লাস দিয়ে যেটা আমরা ফ্যাসিলিটি আর স্লাস ইউনিটে যাওয়ার পর আর প্রভিশন নাই। ব্যাকওয়ার্ড যেখানে করি, ব্যাকওয়ার্ডের পাইটা প্রথমে যায় ফিল্টার ট্যাঙ্ক, আমরা এটা প্র্যাকটিক্যালি দিচ্ছি। ওখান থেকে একটা প্রভিশন আছে যেটা আমরা ফিল্টার ট্যাঙ্কের দুইটা পোর্শন আছে, উপরের পরিষ্কার পাইটা আমরা রিসিভিং হইলে আবার নিতে পারি, রিসিভিং হইলে পিএইচবি পরের যে স্টেপটা এটা নিতে পারি, ওই পাইটা আমরা রিসিভিং হলে নিতে পারি। অবশ্যই কলাগুলি পেপার আমাদের জন্য ওখানে ইটিভিটা যাতে অবশ্যই কার্যকরী থাকে, কারণ ওখানে আমাদের পানিটা আমি আগেও বললাম, আল্লাহর রহমতে যেহেতু আমি টেস্ট করি, নদীর পানিতে এখনো কোনো কেমিক্যাল বা এই এত আবিষ্কার কোনো স্যালাইন দেখিনি। কারণ কি, এদিকে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, শুধুমাত্র কেপিএমটাই আছে। অবশ্যই তার ইটিভিটা যাতে ইফেক্টিভ থাকে, এখানে আমাদের হায়ার অথরিটি তাদের সাথে অবশ্যই এটা আমাদের যোগাযোগ আছে এবং এটা কথা বলছে, অবশ্যই যাতে পানিতে যেন ডিরেক্ট তাদের ওয়েস্টেজটা যাতে লিভারে না হয়, যাতে আমাদের এটা এখানে এফেক্ট করবে। এখন পর্যন্ত আমি ক্ষতিকর কেমিক্যাল, মার্কারি, লেড এগুলো পাইনি। হ্যাঁ, এখানে ওটার প্রোডাকশনের সাথে আমাদের রিলেটেড, ওটার ইটিভির সাথে আমাদের রিলেটেড। ওটা অবশ্যই ইটিভিটা এফেক্টিভ থাকতে হবে, সেটা যেটাই নদীতে ফেলায় না কেন সেটা ইটিভি হয়ে যাবে, ট্রিটমেন্ট হয়ে তারপর যখন যাবে। ডিরেক্ট যদি নদীতে ফেলে তাহলে আমার পানিতে ক্ষতিকর কিছু কেমিক্যাল আসতে পারে, যেটা হলে আমাদের প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। তার প্রোডাকশন বেশি, সমস্যা আমাদের প্রোডাকশন বেশি, তার ইটিভিটা এফেক্টিভ থাকতে হবে অবশ্যই মাস। ডাইরেক্টলি যাতে লিভারে না করতে পারে, ইটিভি হয়ে যাবে কি আসলে তখন পানিটা সেফ থাকে। পানিটা সেফ থাকে। আমি আগে অবশ্যই ডাইরেক্ট যাতে না দেয়, এই জন্য তো আমরাও ইয়া করতে যে ওদের তরফ থেকে যাতে ইটিভিটা এফেক্টিভ থাকে সব সময়। কয়েকটা মিটিং হয়েছে সাবজেক্ট যেন তাড়াতাড়ি ইটিভিটা চালু থাকে। যে কোনো পায় আমাদের শহর যেমন হালদা নদী আমাদের একটা বিরল নদী, আমাদের এটা একটা সম্পর্ক। এখন অনেক ইন্ডাস্ট্রি এক্সচেঞ্জ যোগ হচ্ছে, অবশ্যই এটা না হয় যাচ্ছে যাতে আমাদের হালদা নদীটা বেঁচে থাকে। এই জন্যই বলা ইটিভিটা যাতে অবশ্যই। আর তার কোনো কোয়েশ্চেন? অবশ্যই অবশ্যই। সাপোজ যদি আমাদের প্রত্যেকটারই অ্যাভেলেবেল, সাপোজ আমি কেমিক্যাল পাম্পের কথা বলি, একটা পাম্প সমস্যা হলো, আরেকটা পাম্প দিয়ে রানিং রাখতে হবে, এইরকমই প্রভিশন আছে। ব্যাকআপ সিস্টেম, ব্যাকআপ থাকে অবশ্যই। 28 কোটি লিটার না হলে উপর থেকে আমাদের প্রেশার হবে, আর শহরের মানুষ তখন পানি কম পাবে যদি এখানে প্রোডাকশন কমছে, যেটা আমাদের
সবার জন্য একটু সমস্যা, আমাদের হেড অফিসের সমস্যার সময় আমাদের উপরে একটা চাপ আসে, এটা কখনোই হয় না, খুব কম।